লেনদেনটা হচ্ছে যে আপনি যখন আমাকে শাসন করবেন, আপনি কি করবেন আমার জন্য, আমি যখন শাসিত হব তখন আমি কি করব। এই প্রশ্নটা আমার রাষ্ট্রে গত 53 বছরে রিজলভ হয়নি। 111-এর সময় থেকে একটা কথা আছে, তৃতীয় ধারার রাজনীতি দরকার, বিকল্প রাজনীতি দরকার, পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে আসা দরকার। এই কথাগুলো যখন জনগণ বলে তারা আসলে কি বুঝাইতে চায়? আমরা যেই ভাষায়, যেই বক্তব্যে, যেই রাজনীতির কথা বলছি সেটার সাথে জামাতের শব্দ, বাক্য, কর্মসূচি, তারপরে তাদের প্রোগ্রামস, রাজনীতির বয়ান, কোনো কিছুতে ন্যূনতম কোনো মিলের জায়গা আছে কিনা? যেই দলটা মুক্তিযুদ্ধের প্রত্যেকটা ঘোষণাপত্রের ধারা উপধারা লঙ্ঘন করেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, আইনের শাসন, এই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা? তারা দেখবেন যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে চেতনা ব্যবসা করে, এরে ওরে রাজাকার বানায়, রাজাকারের তালিকা প্রকাশ করে দেখে যে ম্যাক্সিমাম আওয়ামী লীগ, তো আবার ওই তালিকা প্রকাশ বন্ধ করে দেয়। 50-60 হাজার লোক যুদ্ধ করেছে, প্রায় 2.5 লাখ 3.5 লাখ মানুষ ভাতা নেয়। এই যে চেতনা ব্যবসা, জামাত খেলাটা হচ্ছে আওয়ামী লীগের সেই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার খেলা। রাজনীতিতে আসবার জন্য উপযোগী হচ্ছে মোটামুটি সচ্ছল শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, কিন্তু স্যাডলি বাংলাদেশে এই মধ্যবিত্ত সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে না, আসতে হচ্ছে গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে। স্টুডিওতে একজন বিশেষ অতিথি রয়েছেন, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে প্রথমেই যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এবি পার্টি নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, অনেক ধোঁয়াশা। একদম সাধারণ সম্পাদক হিসেবে বেসিক যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এবি পার্টির রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্য কি? ধন্যবাদ। এবি পার্টিকে আমরা বলছি হচ্ছে সেকেন্ড জেনারেশন পলিটিক্স, দ্বিতীয় প্রজন্মের রাজনীতি। আমাদের দেশে প্রথম প্রজন্মের রাজনীতিটা ছিল প্রচণ্ড রকম অতীতমুখী। কে, কার বাবা, কার পরিবার 71 সালে কি ভূমিকা রেখেছে তার ভিত্তিতে হচ্ছে তাদের একটা নিজস্ব রাজনৈতিক মাজার তৈরি হয়েছে। এই রাজনৈতিক মাজার ভিত্তিক হইল তাদের পূজা এবং রাজনীতি। তো আমরা বলছি যে রাষ্ট্র, রাজনীতি, সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের পূজার মাজারে পরিণত হতে পারে না। রাজনীতি বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রের সাথে নাগরিকের যে সামাজিক চুক্তিটা হয়ে আছে, সেই চুক্তিটা হচ্ছে লেনদেনের বিষয়। লেনদেনটা হচ্ছে যে আপনি যখন আমাকে শাসন করবেন, আপনি কি করবেন আমার জন্য, আমি যখন শাসিত হব তখন আমি কি করব। এই প্রশ্নটা আমার রাষ্ট্রে গত 53 বছরে রিজলভ হয়নি বলে দেখবেন যে মাজার পরিবর্তন হয়, নেতা পরিবর্তন হয়, পরিবার পরিবর্তন হয়, কিন্তু দলের এবং সরকার পরিচালনার ন্যূনতম কোয়ালিটিতে পরিবর্তন হচ্ছে না। তাই দেখবেন যে বড় বড় আপহিভালগুলো আসে, গণ অভ্যুত্থানের মতো ঘটনাগুলো ঘটে। তো সেখানে আমরা বলছি যে আমরা যারা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, ওখানকার পশ্চিমের রাজনীতিটা খুব ক্লোজলি দেখার সুযোগ পেয়েছি। সেখানে রাজনীতি মানে এটা না যে আপনার বাবার পরিচয় কী ছিল, আপনার দাদার পরিচয় কী ছিল, আপনি অতীতে আপনার বাবা দাদা একসময় মেসি ছিলেন, আপনি 80-র দশকে খুব ভালো ফুটবল খেলতেন, আপনি 80-র দশকে বিশাল একটা ক্রিকেটার ছিলেন, আপনি নামলেই 4-6 হইতো। আমি 30 বছর পরে আপনার এই 80-র দশকের গল্প শুনে আমার কি যায় আসে? আমার তো এখনকার পিচে খেলতে হবে, আজকের পিচে খেলতে হবে। আজকের ব্রিসবেনে আমি 4-6 মারতে পারছি কিনা, আমি আজকে 2025-এ মেসির মতো করে, রোনাল্ডোর মতো করে গোল দিতে পারছি কিনা, এটা হচ্ছে রেলেভেন্স। তো এই অতীতমুখিতা, ইতিহাসমুখিতা, পূজা, ভক্তির রাজনীতিটা আমার রাষ্ট্রকে, রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। তো সেই জায়গা থেকে এবি পার্টি যে আইডিয়াটা ডেভেলপ করছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের রাজনীতি। এটার মানে হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। রাষ্ট্রের সমস্যা কি, নাগরিকের সমস্যা কি, এইটা নিয়ে আমরা একটা জরিপ করেছি। 2020 সালে দল করবার আগে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে আমরা একটা প্ল্যাটফর্ম করেছিলাম। এই 19 এপ্রিলে করবার পর থেকে 1 বছরের মতো সারা দেশে এবং যেখানে প্রবাসীরা থাকেন এইরকম বিভিন্ন জায়গায় আমরা 1000-1200 মিটিং করেছি, ছোট বড়, উঠানে, কমিউনিটি সেন্টারে, ইনডোর আউটডোর মিলায়ে। এই মিটিংগুলোতে আমরা আসলে বোঝার চেষ্টা করছি, দেখবেন 111-এর সময় থেকে একটা কথা আছে, তৃতীয় ধারার রাজনীতি দরকার, বিকল্প রাজনীতি দরকার, পরিবার পূজার রাজনীতি থেকে বের হয়ে আসা দরকার। এই কথাগুলো যখন জনগণ বলে তারা আসলে কি বুঝাইতে চায়, এটা আমরা বোঝার চেষ্টা করেছি। আবার তৃতীয় ধারার কিছু রাজনৈতিক উদ্যোগ কিন্তু এর আগে হয়েছে। ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বিশিষ্ট আইনজীবী, তিনি তো নতুন রাজনৈতিক দল করলেন গণফোরাম, কই তেমন কোনো সাড়া পড়ে নাই তো।
বি চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, এমপি মন্ত্রী অনেক কিছু ছিলেন। উনি একটা দল করলেন, কই দলটাতে তো সাড়া পড়ে নাই। বিএনপি থেকে বের হয়ে এসে অলি আহমদ জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, মুক্তিযোদ্ধা ছিলেন, দল করেছেন, কই তৃতীয় ধারাতে তৈরি করতে পারেন নাই। কাদের সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে দল করেছে, কই তৃতীয় ধারাতে তৈরি করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যখন বলছি যে তৃতীয় ধারার রাজনীতি করতে হবে, নতুন রাজনীতি দরকার, এইটা আমার কাছে মনে হয়েছে কেউ কখনো বোঝার চেষ্টা করে নাই যে মানুষ যখন বলে যে ভিন্ন কিছু লাগবে। সেটার জন্য আমরা যেটা করেছি, প্রচুর সার্ভে করেছি, পোল করেছি, মিটিং করেছি দেশে বিদেশে, এবং আমরা কিছু কনক্লুশনে আসছি এটা রেজাল্টে। একটা হচ্ছে, মানুষ অতীতের ইতিহাস গৌরবকে শ্রদ্ধা করে, পছন্দ করে, কিন্তু সেটা প্রতিদিন লেবুর মতো করে কচলাতে পছন্দ করে না। আপনি প্রত্যেক দিন কথা বলার সময় শুধু ৭১কে টেনে নিয়ে আসবেন, অতীতকে টেনে নিয়ে আসবেন, আপনার পূর্বপুরুষকে টেনে নিয়ে আসবেন, মানুষ এটা অপছন্দ করে। তাহলে মানুষ কি চায়? যে আপনি আমাদের শ্রদ্ধার জায়গা আছে ৭১, মুক্তিযুদ্ধ, এটাকে শ্রদ্ধার জায়গায় রাখেন। দ্বিতীয় অনুষঙ্গ হচ্ছে ধর্ম বাংলাদেশের জনগণের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তারা প্রতিদিন ধর্মীয় অনুশাসন যার যার মতো করে বুঝবার এবং মানবার চেষ্টা করেন, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়িটা আবার দেশের মানুষ পছন্দ করে না। যে আপনি ধর্ম পালন করছেন করেন, বা যিনি করছেন না তাকেও না করবার স্বাধীনতা দেন, দুটাই দেন। তো এই জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে ধর্মকে আমরা শ্রদ্ধা, সম্মান এবং সমালোচনার ঊর্ধ্বে রাখবো ওই জায়গায়। তৃতীয় অনুষঙ্গ হচ্ছে যে মানুষ প্রতিদিনকার সমস্যাগুলো কেউ সমাধান করুক, সেটা চায়। এবং সেটা কি, সেটা বুঝবার জন্য আমরা সার্ভে করে দেখেছি ২১-২২টা সমস্যাকে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা বাংলাদেশের মানুষকে প্রচুর কষ্ট দেয়, ভোগান্তির মধ্যে রাখে। তার ভিতরে ৪-৫টা হচ্ছে প্রায়োরিটি বেসিস। বাংলাদেশে একদম প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে যারা একেবারে ভেরি আরবান, গুলশানে, বনানীতে থাকেন, তেমন মানুষগুলো ব্রিফকেস ভরা ডলার নিয়েও এদেশে একটা ভালো স্বাস্থ্যসেবা পায় না। আপনি ডলার ভরে হাসপাতালে গেলেও আপনি নিশ্চিত না যে আপনি জীবিত ফেরত আসবেন, আপনার একটা ভালো ট্রিটমেন্ট হবে। আপনার ডান কিডনিটা ট্রান্সপ্লান্ট করবার বদলে বাম কিডনিটা ফেলে দেবে না। আপনার ডান হাতের বদলে বাম হাতে অপারেশন করবে না। আপনার অপারেশনের পরে ছুরি কাঁচি পেটের ভিতরে থেকে যাবে না। প্রসূতি মায়ের বাচ্চা প্রসবের পরের যে হাইজিন ক্লিন করবার ব্যাপার থাকে, সেগুলো অপরিষ্কার অবস্থায় তাকে বাড়ি পাঠানো হবে না। এই জায়গাগুলোতে দেখলাম যে প্রত্যেক দিনের সাফারিংস আছে মানুষের স্বাস্থ্যসেবা খাত, এবং ফরমোস্ট প্রায়োরিটি যেটা দেশের মানুষকে দেখলাম, তার একটা রেজলিউশন চায়। এবং দেখেছেন ভারতে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে আমাদের এইটা স্বাস্থ্য খাতে। শুধু এর আগে দেখলাম অলমোস্ট $5 বিলিয়ন শুধু ইন্ডিয়াতে যাচ্ছে স্বাস্থ্য খাতে। ওভারঅল হাজার হাজার কোটি টাকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এইটা সেটা যদি যোগ করেন, প্রচুর টাকা পাচার হয়ে যাচ্ছে। অথচ এই সেবা খাতটা তো আপনার এখানে থাকার কথা ছিল। নাগরিকের তো কথা তো শুনছিলাম, সেইখান থেকে জানতে চাই যে এবি পার্টির সাংগঠনিক শক্তি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে, মাঠ পর্যায়ে কতটা বিস্তৃত, মানে যতটা বিস্তৃত আপনারা চিন্তা করেছেন, কাজের বেলায় ঠিক কতটা বিস্তৃত? কাজের বেলা হচ্ছে ২০ সালে প্রতিষ্ঠিত হলেও আমরা তো আসলে দলের কাজ তেমন করতে পারিনি আওয়ামী লীগের আমলে। কোনো সকালে আমাকে 11 বার ভেন্যু চেঞ্জ করতে হয়েছে পুলিশের কারণে, গোয়েন্দা সংস্থার কারণে। যেই রুমটাই আমরা বুক করি, যেই কমিউনিটি সেন্টার, যেই রেস্টুরেন্টে আমরা বুক করি, পুলিশ ইন্টেলিজেন্স গিয়ে ওখানে ফোন করে বলে দেয় বাতিল করে দেওয়ার জন্য। মানুষের ঘরে, ছাদে, উঠানে। সর্বশেষ 11তম বৈঠকটাও শেষ করবার সময় দেখতেছি 4 গাড়ি পুলিশ আর র্যাব আসতেছে। তো সে কারণে যেটা হয়েছে, আসলে আমরা দল বিস্তার করতে পারি নাই খুব বেশি। গত 10 মাসেই মূলত আমরা একটু স্বাধীনভাবে কাজ করবার সুযোগ পাচ্ছি। এর মধ্যে আমাদের এখন 34-35টা জেলাতে কমিটি আছে, 200+ উপজেলাতে কমিটি আছে। দলের পরিচিতি অনেক বেড়েছে, দলের যে রাজনৈতিক আইডিয়া সেটা ট্র্যাকশন পাচ্ছে প্রচুর। পরিচিতির সাথে আসলে গ্রহণযোগ্যতা কতটুকু দেখেছেন? গ্রহণযোগ্যতা মানে শিক্ষিত সমাজে, শহরের সমাজের মধ্যে এটা অনেক বেশি, যারা আসলে আমাদের রাজনীতিটা খুব দ্রুত ধরতে পারেন, পড়তে পারেন। এবং ছাত্রদের মধ্যে এটার প্রচুর অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হচ্ছে যে এরকম একটা পলিটিক্স আসলে দরকার। এর বাইরে হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর কাছেও আমরা যাচ্ছি, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। এবং আপনি জানেন যে নির্বাচন কেন্দ্রিকই মূলত প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আমাদের কানেকশনটা তৈরি হয়। তো এটাও আগের থেকে অনেক বাড়ছে। গ্রামে গঞ্জে গেলাম, যারা মোবাইল ব্যবহার করেন তারা সবাই দেখছি আমাদের ব্যাপারে জানেন, আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন, রাজনীতি বোঝার চেষ্টা করছেন। তারপরে হচ্ছে আরেকটা বিষয় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছি আমাদের সীমিত সামর্থ্যের জায়গায়, সেটাকেও দেখলাম গ্রামীণ জনগোষ্ঠী অ্যাপ্রিসিয়েট করছে।
বাকিটা হচ্ছে যে আপনার পাওয়ার পলিটিক্সের নিজস্ব ডায়নামিক্স আছে, এই ডায়নামিক্সটা সময়ের সাথে সাথে ইভলভ করবে এবং সেটা আমাদের দলেরও আমরা একটা ডেডলাইন ঠিক করেছি যে 15 বছরের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি তাহলে আমাদেরকে আলোচনা করতে হবে যে আমরা দল রাখবো কিনা, কারণ সেই দলটা আসলে বনসাই হয়ে যাবে যদি 15 ইয়ার্সের ভিতরে আমি জনগণের কনফিডেন্স, আস্থা, সম্মতি আদায় করতে না পারি। তো এই চ্যালেঞ্জটা আমাদের নিজেদের সাথে আমরা নিয়েছি যে 15 ইয়ার্সের ভিতরে আমরা সেখানে আমাদেরকে দেখতে চাই। কথা অনুযায়ী বলছিলেন যে তৃতীয় ধারার একটা রাজনীতি, তো সেই জায়গা থেকে কি যে 15 বছরের টাইম ফ্রেমটা আপনি বললেন, আসলে কি এই একটা গোলই ফিক্সড, নাকি কখনো আমরা দেখবো যে বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট হয়ে উঠছে বা ভিন্ন কিছু? জোট হলেও তো আপনার লক্ষ্য পরিবর্তন হবে না, কারণ জোট হওয়া মানে এটা না যে আমার দল মার্কা বাদ দিয়ে আমি অন্য একটা দলের মার্কায় বিলীন হয়ে যাব, সেই রাজনীতি তো আমরা করব না। তো দিন শেষে জোটের রাজনীতি থাকবে, সেটা একান্তই নির্বাচনকালীন জোট হইতে পারে আর কি, যে আমরা হয়তো একসাথে নির্বাচন করব, কিন্তু আমার রাজনীতিটা তো ভিন্ন থাকবে। এবং নির্বাচনী জোটের ভিতরে ধরেন তো আমার রাজনৈতিক ইস্যুগুলোকে আমরা আইডেন্টিফাই করব যে কমন গ্রাউন্ডে কোথাও আনা যায় কিনা আর কি। তো সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আইডেন্টিফাই করেছি সেই বিষয়গুলোতে মোটা দাগে মানে আপনি কোনো রাজনৈতিক দলের সাথে বিরোধের জায়গা পাবেন না। যে আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে, এটা তো আপনি কোনো রাজনৈতিক দল বলবে না যে আমি এটার সাথে একমত না। আমি চাই যে গণপরিবহনের যে ভোগান্তি আছে প্রত্যেক দিন সকালবেলা আপনি টাকা নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবেন, বাসে উঠতে পারবেন না, সিএনজিও পাবেন না, রিক্সাও পাবেন না, বৃষ্টিতে ভিজতে হচ্ছে, আপনার কৌশলগত কোনো পার্থক্য যদি চলে আসে সামনে, সেক্ষেত্রে কি করবেন? কৌশলগত পার্থক্য তো নীতি পরিবর্তন হবে না। কৌশলটা কি? ধরেন আমি একা নির্বাচন করব না আমি অ্যালায়েন্স আকারে নির্বাচন করব, আমি কি 300 আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখি, না আমি আসলে 30টা আসনে প্রার্থী দিয়ে সিরিয়াসলি ফাইট করব, আমি আসলে কি করব, এটা হলো কৌশল। কিন্তু নীতি পজিশনটা কি? আমার রাজনীতির নীতি পজিশনটা হচ্ছে মানুষের অধিকার, কল্যাণ রাষ্ট্র তৈরি করা, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিটা করা, মানুষের প্রত্যেক দিনের ভোগান্তিগুলোকে অ্যাড্রেস করা, কথা বলা, আওয়াজ তোলা, প্রতিবাদ করা, যারা আন্দোলন ন্যায্য সংগ্রাম করছেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করা, সেই নীতি পজিশনটা তো আমার আর পরিবর্তন হবে না। জি, এবি পার্টি নিয়ে এখনো অনেক প্রশ্ন বাকি। আপনারা বলছেন যে জামাত ফ্রি রাজনীতি, কিন্তু প্রতিষ্ঠাকালীন নেতারা ছিলেন জামাতপন্থী। এই দ্বন্দ্ব কিভাবে ব্যাখ্যা করেন? এবং বর্তমান সময়ে যে নতুন কোনো রাজনৈতিক দল বা নতুন যে কোনো দলই উন্মোচন হলে অনেকেই আসলে মন্তব্য করছেন যে এটা জামাতেরই প্ল্যান বা মেটিকুলাস প্ল্যানের একটা অংশ, এই দ্বন্দ্বের জায়গায় আপনাদের ব্যাখ্যা কি? প্রথম কথা হচ্ছে যে জামাতের রাজনীতিটা বোঝা দরকার, যে তার রাজনীতিটা কি। জামাতের লিটারেচার, গঠনতন্ত্র যদি পড়েন, জামাতের পলিটিক্যাল জায়গাটা হচ্ছে সে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায় এবং সেটা তারা শরিয়া ভিত্তিক আইনের মাধ্যমে তারা পরিচালিত করবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে জামাত তার কর্মসূচির মধ্য দিয়ে যেই কাজগুলো করে সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে যে সেই একই ধরনের কাজগুলো অন্য কেউ করে কিনা। এখন আমরা আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমরা কোনো রাজনীতি করব না। এই চেতনার রাজনীতি, সেটা যে চেতনাই হোক, এটা সম্মানের জায়গা, এটা আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকবে, বাট মূল্যবোধকে আমরা আপহোল্ড করব। একটা সমাজের, প্রত্যেকটা সমাজের নিজস্ব মূল্যবোধ আছে, এই ভ্যালু সিস্টেমকে আমরা আপহোল্ড করব। দ্বিতীয়ত দেখেন যে আমরা যখন লঞ্চ করেছি তখন শুধু জামাত ট্যাগ না, আমাদেরকে আরেকটা ট্যাগ দেওয়া হয়েছে যে ডিজিএফআই এর প্রজেক্ট, জামাত ভেঙে নতুন দল করা হচ্ছে, কারণ 24-এ যে নির্বাচনটা হবে সেখানে আওয়ামী লীগকে দেখাইতে হবে যে অনেক রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করছে। তাহলে আমরা আসলে কার বি টিম ছিলাম? আমরা কি হাসিনা ডিজিএফআই এর বি টিম ছিলাম না জামাতের বি টিম ছিলাম? এখন প্রশ্ন হচ্ছে যদি ডিজিএফআই এবং হাসিনার বি টিম থাকতাম তাহলে 2022-এ যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম নির্বাচন কমিশনে, শর্ট লিস্টের ভিতরে 93টা দলের ভিতরে আবেদনকারী দলের মধ্যে আমরা 1 নম্বরে ছিলাম। সেকেন্ড শর্ট লিস্টে 12টার ভিতরে 1 নম্বরে ছিলাম। থার্ড শর্ট লিস্টে নির্বাচন কমিশনের 4টা দলের ভিতরে 1 নম্বরে ছিলাম। তারপরে আমাদেরকে কেন দেয় নেই নিবন্ধন? কারণ তারা আমাদেরকে ডিল করতে চাইছে। ডিজিএফআই থেকে, সরকার থেকে আমাদেরকে বলছে আমাদেরকে টাকা দিবে, হাসিনা আমাদেরকে এমপি পদ দেবে এতগুলা, আমরা নির্বাচনে যাইতে হবে এবং এটা পাবলিকলি ঘোষণা দিতে হবে। ঘোষণা দিলে পরে তারা আমাদেরকে নিবন্ধন দিয়ে দিবে। আমরা একমত হইনি, নিবন্ধন পাইনি এবং নিবন্ধনের যে মামলা সেটাও আপনার সিদ্ধান্ত নিতে হয়েছে নতুন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে। জামাতের বি টিমের প্রশ্ন দেখেন যে জামাতের যদি বি টিম হইতাম তাহলে আমাদের তো সারা দেশে জামাতের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীরা জয়েন করত। আমি কেন এখনো
বিভিন্ন জেলাতে কমিটি করতে পারি নাই। জামাত শিবির থাকলে তো আমার হাজার হাজার না, অনেকে তো বলে যে প্রতিষ্ঠাতাকালীন অনেক নেতারা যারা হচ্ছে জামাত ঘরানার ছিল, ইভেন আপনার ব্যাপারেও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রশ্ন তুলেছেন যে ইসলামী ছাত্র শিবিরের অংশ, সেটার ব্যাখ্যা আপনার মুখ থেকেই শুনবো যে আপনার অবস্থান কি। তৃতীয় কথা হচ্ছে, দেখেন জামাত কিন্তু নিজস্ব একটা রাজনৈতিক দল করেছে বিডিপি নামে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এইটাও রিসেন্টলি নিবন্ধন পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে জামাতের আসলে বি টিম কোনটা, আমরা না বিডিপি তার দল যেটা করেছে? এবং সেই দলের ব্যানারে দেখবেন তারা অলরেডি প্রার্থিতাও দেওয়া শুরু করেছে। চতুর্থত কথা হচ্ছে যে দলের কিছু কিছু নেতাকর্মী শুধু জামাত থেকে আসেন নাই, অন্য দল থেকেও আসছেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, কমিউনিস্ট পার্টিতে রাজনীতি করেছেন, বাম রাজনীতি করেছেন দেশের বিভিন্ন এলাকাতে, এরকম 60-এর উপরে নেতাকর্মী আমাদের আছে এখন। তারপরে বিএনপির রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন, জাতীয় পার্টির রাজনীতি করেছেন। কিন্তু সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে যারা কখনো রাজনীতি করেন নাই। যেমন ধরেন আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিক উইংয়ের যারা সদস্যরা কাজ করছেন, আমাদের যারা মহিলারা, এরা প্রায় শতভাগ কখনো রাজনীতি করেন নাই, একদম ফ্রেশ আমাদেরকে দিয়ে তারা পলিটিক্স করছেন। আমাদের পেশাজীবীরা যারা আমাদের সাথে কাজ করছেন তাদের অলমোস্ট সবাই নতুন করে প্রথম রাজনীতি করা শুরু করেছেন আমাদের মাধ্যমে। কর্মসূচি দেখেন, আমরা যেই ভাষায়, যেই বক্তব্যে, যেই রাজনীতির কথা বলছি, সেটার সাথে জামাতের শব্দ, বাক্য, কর্মসূচি, তারপরে তাদের প্রোগ্রামস, রাজনীতির বয়ান, কোনো কিছুতে ন্যূনতম কোনো মিলের জায়গা আছে কিনা? আপনি দেখবেন এখানে ন্যূনতম কোনো মিলের জায়গা নাই। যদি থাকতো তাহলে সিভিল সোসাইটি এঙ্গেজমেন্ট, নাগরিক সমাজের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, বুদ্ধিজীবীদের সাথে যে এঙ্গেজমেন্ট, গণমাধ্যমের সাথে যে আমাদের এঙ্গেজমেন্ট, আপনি এটাতে খুঁজে পেতেন, এই তরিকাগুলো খুঁজে পেতেন। আমি 19 বছর বয়সে ইংল্যান্ডে চলে গেছি। আমি জামাতের রাজনীতি করবার সুযোগ পাইলাম কোথায় বলেন? ছোট মানুষ আমি বাম রাজনীতি করেছি। আমার বাবা ছাত্র ইউনিয়ন করতেন, জাসদ করেছেন, তারপরে আমার চাচা ওয়ার্কার্স পার্টি করতেন, আমি নিজে ছাত্র ফ্রন্ট করেছি। তো এই সময়টাতে আমি বেড়ে উঠেছি বাম ঘরানার রাজনীতির মধ্য দিয়ে। কিন্তু এর মানে এটা না যে আমি ধর্ম করব না, আমাদের সমাজের যে মূল্যবোধ আছে সেগুলোকে আমি ধারণ করি না, ব্যাপারটা তা না। তো এই জন্য হচ্ছে জামাতের রাজনীতি করবার সুযোগই তো আমার কখনো হওয়ার কথা না, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ডারি পড়া অবস্থা 19-20 বছরে চলে গেছি। তো এটা প্র্যাকটিক্যালি পসিবল না। তো জামাত তো করে ছাত্র জীবনের পরে মানুষ। তো সেই জায়গায় এগুলো মানে খুব অবান্তর কথা আর কি। বরং আমরা বলতে চাই যে আমাদের রাজনীতিটাকে কোশ্চেন করেন, যে এটার ভিতরে আপনি আপনাকে দেখেন কিনা, এটার মিররের ভিতরে আপনি ভবিষ্যৎ বাংলাদেশটা দেখেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। জি, কথা বলবো বিপ্লব পরবর্তী বাস্তবতা এবং রাজনৈতিক পুনর্গঠন নিয়ে। প্রথমেই যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে যে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ কি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রূপান্তরে প্রবেশ করেছে, নাকি শুধুমাত্রই মুখোশ বদলের রাজনীতি? কি মনে করেন? করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষাগুলো দেখেন যে মানুষ আকাঙ্ক্ষার কথা বলতে পারছে। আমরা এমন একটা গুমট পরিবেশে ছিলাম, থট পুলিশিং শুরু হয়েছিল। চিন্তা করলেও ভয় লাগতো যে কোনোভাবে ডিজিএফআই, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব জেনে যায় কিনা, কোনোভাবে হাসিনার সেই কালো কোট পরা পেঙ্গুইনরা জেনে যায় কিনা যে আমি আসলে এরকম একটা চিন্তা করছি, একটা ভাবনা করছি। তো সেই জায়গাতে সার্টেনলি আপনি দেখেন গণমাধ্যমে আমরা যে ভাষায় কথা বলছি এখন, আপনারা যে ভাষায় আমাদেরকে এখন জবাবদিহিতা করছেন, আপনারা 10 মাস আগে সেটা করেছেন কিনা? গণমাধ্যমের গত 16 বছরের আমলনামা দেখেন। এই গণমাধ্যমে তো আওয়ামী লীগের, সিআরআই, গোয়েন্দা সংস্থার প্রতিদিনকার দালালির ইনফরমেশনও আমরা জানতাম। 6টার সময় নিউজ এডিটরকে রিপোর্ট পাঠাইতে হইতো যে আগামী দিনের অ্যাসাইনমেন্টকে, টকশোতে মেহমান কারা আসছে কারা আসছে না, কে থাকতে পারবে কে থাকতে পারবে না। বহু ঘটনা আমি পার্সোনালি জানি, টকশোতে আসার পরে মেহমানকে আবার বিদায় করে দিতে হয়েছে। টকশো রেকর্ডেড হয়েছে, সেই টকশো প্রচারিত হয় নাই, এমন ঘটনা আমরা জানি। তো সেই বাস্তবতায় দেখেন যে আমরা এখন সবাই মন খুলে কথা বলতে পারছি, দাবিটা তুলতে পারছি। সংস্কারের বিষয়টা, দাবির বিষয়টা মাথায় রাখতে হবে যে বঞ্চনার সাগরটা সাডেনলি স্বপ্নের, প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। 10 মাসে জীবনের সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু স্বপ্নগুলোরই যে আলোচনা হয়েছে, এই বিশাল তরুণ জনগোষ্ঠীরা, 10-12 বছরের ছেলেরা মেয়েরা মিলে যে লড়াইতে অংশগ্রহণ করেছে, তারা 1 কোটির বেশি তরুণরা সারা বাংলাদেশে যে অভাবনীয় পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে, এইটা আপনি আগামী 20, 30, 40 বছরের রাজনীতিতে দেখবেন। শুধু রাজনীতিতে না, সবাই তো রাজনীতি করবে না, কেউ বিভিন্ন পেশায় যাবে, আইন পেশায় যাবে, ডাক্তার হবে, দেশের বাইরে যাবে। টোটাল প্রসেস, চিন্তার রূপান্তর ঘটে গেছে। তরুণ প্রজন্ম নিয়ে তো কথা বলছিলেন, জুলাই বিপ্লব নিয়েও কথা বললেন। মুখ্য ভূমিকায় যারা ছিল সেখান থেকে নতুন রাজনৈতিক শক্তি এনসিপির যে উত্থান, এনসিপির উত্থানকে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন মনে করেন, নাকি সাজানো রাজনৈতিক রূপ?
না, এটা তো একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয় যে কোনো ঘটনার পরে। আপনি যুদ্ধের পরে দেখেন ৭১-এ যখন মুক্তিযোদ্ধারা ফিরে আসলেন, ছাত্রলীগের ডায়নামিক অংশ ছাত্রলীগ থেকে কিন্তু বেরিয়ে গিয়ে তারা জাসদ করেছে। তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, তরুণ ছাত্র ছিলেন, এবং তারা মনে করেছেন যে আওয়ামী লীগ যা যা করছে এবং ৭১-এর যুদ্ধের সময় যা যা করেছে তার ভিত্তিতে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, এটা তারা বাস্তবায়ন করছে না, করতে পারবে না। এবং পারবে না বলে তারা কি করে, তারা জাসদ নামে নতুন দল করেছে। তাদের নিজস্ব ফেইলিয়ার আছে, সেটা অন্য কারণে। কিন্তু প্রত্যেকটা বড় ঘটনা নতুন আকাঙ্ক্ষার জন্ম দেয়, স্বপ্নের জন্ম দেয়, এবং এই স্বপ্নগুলোকে যদি আপনার পুরাতন দলগুলো ধারণ করতে না পারে, তখন তারা নতুন করে তাদের আকাঙ্ক্ষাকে সংগঠিত করে। একইভাবে ঘটেছে, আপনার দেখেন যে গণ অধিকার পরিষদ নামে একটা দল হলো, আপনার ১৭-১৮-এর কোটা বিরোধী আন্দোলন থেকে তারা তৈরি হয়েছে। তাদেরও সফলতা আপনি জাজ করতে পারবেন, কিন্তু তারা দেখেন যে নতুন করে এই বাস্তবতাটা তৈরি হয়েছে, যে একটা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। ৭৫ পরবর্তী বাস্তবতায় দেখেন ৭৬, ৭৭, ৭৮, ৭৯-তে আপনি দেখেন ৭৭-এ গিয়ে বিএনপি তৈরি হলো কেন? যে ৭৫ পরবর্তী বাস্তবতা একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সবাইকে নিয়ে বাংলাদেশটাকে তৈরি করা, বাংলাদেশকে দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার যে আকাঙ্ক্ষা, সেখান থেকে বিএনপির জন্ম হয়েছে। অতএব একটা বড় বড় ঘটনার পরে যেটা হয়, রাজনীতিতে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়। সেই আকাঙ্ক্ষাকে যদি এক্সিস্টিং মানে অস্তিত্বমান সংগঠনগুলো যদি ধারণ করতে না পারে, তখন তারা নতুন বলয়ে অবয়বে আবির্ভূত হবে। এটা খুব স্বাভাবিক। তারা সফল হবে কিনা সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তাদের বর্তমান কার্যক্রমগুলো কাঙ্ক্ষিত কিনা সেটা আপনি সমালোচনা করতে পারবেন, কিন্তু জন্ম নেওয়াটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। জি, বলছিলেন তো বড় একটি রূপান্তর প্রক্রিয়া, সেই জায়গা থেকে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এবং পরবর্তীতে নতুন একটি রাজনৈতিক দল আসলো, একটি না একাধিক দল এসেছে, কিন্তু এনসিপি সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল যাদের হাত ধরে, সেজন্য সেটি বেশি আলোচনায় রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে রাজনীতিতে ফেরার সুযোগ, সেই ব্যাপারটা কি আইনসঙ্গত নাকি নৈতিক? একজন আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে ব্যাখ্যা কি আসলে? প্রথম কথা হচ্ছে যে যারা বলছে যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সে, হিস্ট্রিতে রাজনীতি এবং রাজনৈতিক দলের সংজ্ঞা দেয়া আছে। এখন প্রথমত হচ্ছে জাতিকে ডিসাইড করতে হবে যে রাজনৈতিক দলের সংজ্ঞায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার যে 14 দলীয় কার্টেল আছে, মাফিয়া কার্টেল, এই কার্টেল পড়ে কিনা। যেই দলটা 16 বছরে আমাকে 3-4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, সেই দলটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা। যেই দলটা গত 16 বছরে প্রায় $250 বিলিয়ন লুটপাট করেছে, সেই দলটা একটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা বাংলাদেশের স্বার্থকে দিল্লির করদ্রাজ্য বানানোর জায়গায় সমর্পণ করে দিয়েছে, সেই দলটা রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা। যেই দলটা গত 16 বছরে 800 আয়নাঘর বানাইছে সারা দেশে, 6,500 মানুষকে ক্রসফায়ারে দিচ্ছে, হাজার হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই, সেই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা মুক্তিযুদ্ধের প্রত্যেকটা ঘোষণাপত্রের ধারা উপধারা লঙ্ঘন করেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, আইনের শাসন, এই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা দেশের প্রত্যেকটা বিরোধী দলকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই দলটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একজন ব্যক্তি এবং তার পরিবারের পূজা অর্চনায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, সে রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা আমার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে নিজের পাবলিক প্রপার্টি বানিয়েছে, আমার দলের কর্মচারী বানাইছে, সেই দলটা একটা রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। অতএব আপনি যদি বাস্তবতা দেখেন, আমাদের যে কনভেনশন আছে সিভিল পলিটিক্যাল রাইটস, যেটা জাতিসংঘ প্রণীত, তার যে ডেফিনেশনে যে রাইটসের কথা বলা আছে, প্রত্যেকটা রাইটস তারা লঙ্ঘন করেছে গত 16 বছরে। অতএব ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো স্ট্যান্ডার্ডে আমার সংবিধান লঙ্ঘন করেছে, প্রত্যেক দিন রাত আমার সংবিধান লঙ্ঘন করেছে, আমার মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে। অতএব শুধু রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না। তো যে দলটা একটা ক্রিমিনাল এন্টিটি, পৃথিবীতে কোনো ক্রিমিনাল এন্টিটিকে রাজনীতি করতে দেয়া হয় না। ঠিক একই ঘটনা ঘটেছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন জার্মানিতে নাৎসিদেরকে কি রাজনীতি করতে দেওয়া হয়েছে? অথচ এই নাৎসি পার্টির নেতা হিটলার কি 33-34 নির্বাচিত হয়ে চ্যান্সেলর হয়নি? ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে।
কই তাকে তো রাজনীতি করতে দেওয়া হয়নি। যেই দলটা আপনার ফ্যাসিস্ট মুসোলিনি দল ইটালিতে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসছে, কই তাকে তো রাজনীতি করতে দেওয়া হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকারের আগে ডিসাইড করতে হবে আমাদেরকে যে সে আসলে রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। তার দলের যারা কর্মচারীরা ছিলেন এরা আসলে রাজনৈতিক নেতা কর্মীর ডেফিনেশনে পড়ে কিনা। 1400 মানুষকে হত্যা করবার পরে 6 সপ্তাহের ভিতরে তারা এখন পর্যন্ত কেউ ক্ষমা চেয়েছে কিনা? একটা নেতা কর্মী এই দলের কেউ ক্ষমা চেয়েছে কিনা? এখনো চায় নাই। এখনো যেই দলের নেত্রী ভারতে আশ্রয় নিয়েছে, মানে আপনি চিন্তা করে দেখেন যে আমার শত্রু রাষ্ট্র যিনি প্রত্যেক দিন আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে, আপনি তার বাড়িতে গিয়ে থাকেন, তাহলে কি আপনি দিন শেষে আবার তাকে ফেরত নিয়ে আসবেন? অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তির রাজনীতি করার কোনো এখতিয়ার থাকতে পারে না। যেমনটি আপনি বলছিলেন যে আওয়ামী লীগ হয়তো সেই নৈতিক অধিকারটি হারিয়েছে, কিন্তু অনেকেই মন্তব্য করছেন যে যখন আওয়ামী লীগ ছিল এই একই রকম ভুক্তভোগী হয়েছিল জামাত, তো পরবর্তী যে পরিস্থিতি সেই সময় এসে সেই আওয়ামী লীগের মতো কাজই হয়তো বর্তমান সরকার করছে বা এখন সেটির আবার প্রচলন হচ্ছে, সেই ব্যাপারে আসলে কি বলবেন? যে একটা এক্সাম্পল দেন। একই রকম ভাবে আওয়ামী লীগ যা করেছে বর্তমান জামাত নিষিদ্ধ করতে চেয়েছিল, সেই জায়গা থেকে এখন যেটা মন্তব্য আসছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের মতো করে এখন আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, মানে তার দেখানো পথে আবার চলা হচ্ছে। এটার উত্তর হচ্ছে যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ম্যান্ডেট ছিল কিনা, আওয়ামী লীগ কি গত 16 বছরে নির্বাচিত সরকার ছিল কিনা, গত 24-এ বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে কিনা। তাহলে জামাতকে নিষিদ্ধ করবার জন্য তো একটা ম্যান্ডেটেড গভর্নমেন্ট দরকার, এমন একটা সরকার যার সম্মতি আছে শাসন করবার, যিনি নির্বাচিত হয়ে আসছেন। প্রথম প্রশ্ন, তাহলে আওয়ামী লীগ তো নির্বাচিত সরকার ছিল না। 2008-এর নির্বাচনে দিল্লি আওয়ামী লীগ এবং বাংলাদেশের সুশীলরা, উত্তরপাড়া, সেনাবাহিনী, আমলাতন্ত্ররা মিলে বাংলাদেশে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। ন্যূনতম 100 আসনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বিএনপিকে হারাইছে। তাহলে সেটা কি নির্বাচিত সরকার ছিল? আওয়ামী লীগ নির্বাচিত সরকার ছিল না তো। 2014-তে একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ, সেখানে নির্বাচিত সরকার ছিল, সম্মতি নিয়ে দেশ শাসন করেছে। 2018 সালে রাতের ভোটে তারা নির্বাচিত হয়ে আসছে, এটা কি জনগণকে শাসন করবার সম্মতি ছিল? 2024-এ সে একটা দামি সরকার ছিল, তার কি নির্বাচন করবার এবং জনগণকে শাসন করবার সম্মতি ছিল? তাহলে যার নির্বাচিত হয়ে এসে জনগণের সম্মতির ভিত্তিতে শাসন করবার অধিকার থাকে না, তিনি পলিটিক্যাল ডিসিশন কিভাবে নেন? একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে তার তো লেজিটিমেসি থাকতে হবে আগে। দ্বিতীয়ত হচ্ছে কোন আইনে আপনি তাকে নিষিদ্ধ করেছেন? একটা সন্ত্রাস দমন আইনে। কিসের ভিত্তিতে করলেন? এটা আগে করলেন না কেন? একদম পতনের আগে মে জুন মাসে কেন করলেন? আপনি তো 16 বছর থেকে ক্ষমতায় আছেন, নিষিদ্ধ আগে করলেন না কেন? তাহলে এই যে জামাত খেলার যে কালচার, এটা হলো মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা। তারা দেখবেন যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে চেতনা ব্যবসা করে, এরে ওরে রাজাকার বানায়, রাজাকারের তালিকা প্রকাশ করে দেখে যে ম্যাক্সিমাম আওয়ামী লীগ, তো আবার ওই তালিকা প্রকাশ বন্ধ করে দেয়। 50-60 হাজার লোক যুদ্ধ করেছে, প্রায় 2.5 লাখ 3.5 লাখ মানুষ ভাতা নেয়। এই যে চেতনা ব্যবসা, জামাত খেলাটা হচ্ছে আওয়ামী লীগের সেই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার খেলা। এখন সেই জায়গাতে হচ্ছে গণ অভ্যুত্থান একটা বড় ম্যান্ডেট। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার কি একই প্রসেস করতেছে না? একই প্রসেস করতেছে না তো। বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ম্যান্ডেটওয়ালা সরকার। প্রত্যেকটা সক্রিয় রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই সরকারের তো ম্যান্ডেট আছে যে কোনো সিদ্ধান্ত নেবার। দ্বিতীয়ত হচ্ছে আর্টিকেল 106-এ সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়েছে এই সরকার, সেখানে বলে দেওয়া আছে রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার জন্য তার এখতিয়ার আছে এখানে। তৃতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থানের সেলফ একটা ম্যান্ডেট, যেই ম্যান্ডেটের ভিত্তিতে সে দেশ শাসন করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তারপরে হচ্ছে জনদাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই ব্যাপারে কয়েক লক্ষ লোক কি মিছিল সমাবেশ করেছে? কেউ রাস্তায় নেমেছে? দেশে বিদেশে হাজার হাজার লোক আসছে। লন্ডনে কয়জন লোক মিছিল সমাবেশ করলো আওয়ামী লীগের? সারা ইউরোপ থেকে আওয়ামী লীগ 20-30 জন লোক খুঁজে পায় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে জনদাবিটা কোথায়? প্রসেস ভিন্ন হইতে পারে। দেখুন, আপনি বলছেন যে এটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত দিয়ে করাটা ঠিক হয়েছে কিনা, আমি নীতিগতভাবে মনে করি যে এটা আরেকটা ভালো প্রসেসে করা যাইতো, জুডিশিয়াল প্রসেসে। এবং সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে আমি একটা ফরম্যাটেড প্রস্তাবনা পাবলিক প্লেসে দিয়েছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল প্রশ্নে আমাদের সিদ্ধান্ত কিরকম হতে পারে। আমি বলেছি যে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সিনেট হিয়ারিং এর মডেলে আপনি একটা গণশুনানি করেন, একটা কমিশন করেন,
এটা পাবলিক হবে, বিটিভি এটা লাইভ সম্প্রচার করবে, দেশের যে কোনো নাগরিক নিবন্ধন করে এখানে মতামত দিতে পারবে, জরিপ করতে পারবে। সেখানে মতামত আসুক যে আওয়ামী লীগকে আমরা কিভাবে দেখতে চাই। গণ অভ্যুত্থানের 1400 শহীদ পরিবার সেখানে সাক্ষ্য দেবে, যেই 26,000 ছেলেমেয়েরা আহত হয়েছে ওরা সাক্ষী দেবে, যেই 600 ছেলেমেয়েরা অন্ধ হয়েছে ওরা সাক্ষী দেবে এখানে। এর ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নেন একটা প্রসেস ফলো করে। এবং আমি দেখেছি যে 5, 6, 7টা মতামত আসতে পারে আওয়ামী লীগের ব্যাপারে, যে আপনি নাৎসি এবং ফ্যাসিস্টদের মডেলে তাদেরকে আউটরাইট ব্যান করে দেবেন, আপনি দক্ষিণ আফ্রিকার মডেলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেলে যাবেন, মোটা দাগে কিছু অপরাধের শাস্তির বিচার করবেন, বাকিদেরকে একটা তওবা কমিশন করে তাদেরকে ক্ষমার আওতায় নিয়ে আসবেন, তাদেরকে কশন দেবেন, তিরস্কার করবেন। এবং ডিনাৎসিফিকেশন রিহ্যাবিলিটেশন ছিল, যারা নাৎসি ছিল তাদেরকে তখন ধরা হতো তারা মানসিকভাবে বৈকল্য, পাগল টাইপের লোক। আওয়ামী লীগকেও আমরা অসুস্থ মানুষ মনে করি, যে এত এত অপরাধ করতে পারে সে সুস্থ মানুষ না। অর্থাৎ তার রিহ্যাবিলিটেশন দরকার, পুনর্বাসন দরকার, তার মনস্তাত্ত্বিক, তার সাইকিয়াট্রিস্ট দেখিয়ে এই রোগের ট্রিটমেন্ট করা দরকার। এই রিহ্যাবিলিটেশন করা যেতে পারে। থার্ড হচ্ছে আপনি আইসিটিতে রেফার করে দেন, যেখানে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যেখানে বিচার হচ্ছে সেখানে আওয়ামী লীগের দল আকারে বিচার হোক, আমরা দেখি কি মতামত দেয়। আপনি অ্যাটর্নি জেনারেল অফিসে রেফার করতে পারেন মতামতের জন্য। আপনি হচ্ছে এইটা যেহেতু সে 3টা ভোট জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে, আপনি ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে 3টা ভোট থেকে বঞ্চিত করবেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের যে বিষয়টি সামনে এসেছে, আপনিও যেমনটি বলছিলেন, কয়েকদিন আগে গণমাধ্যমে আমরা দেখেছি যে বিএনপি থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের তারা বিএনপিতে যোগ দিতে পারে। দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বা সেটি যদি গণদাবি হয়ে থাকে, জনগণের দাবি হয়ে থাকে, আপনি একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে কি বলবেন যে পুরো আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে তৃণমূলের সবাই কি আসলে এই নিপীড়নে যুক্ত ছিল? তাদের সবার শাস্তি হওয়া উচিত ইন্ডিভিজুয়ালি, বা তারা যদি কোনোভাবে রাজনীতি করতে চায় তাদের ক্ষেত্রে আসলে কোন প্রক্রিয়ায় যাওয়া উচিত, বা তাদের জন্য আপনাদের পরামর্শ কি? শাস্তির প্রশ্ন হচ্ছে ফৌজদারি অপরাধের সাথে। আওয়ামী লীগের যারা যারা কোনো না কোনো ফৌজদারি অপরাধ করেছে, রাষ্ট্রের আইন অমান্য করেছে, জনগণের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, তাদেরকে আপনি ফৌজদারি অপরাধের মধ্যে আনবেন। কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে যারা ফৌজদারি অপরাধ করে না কিন্তু সুযোগ নিয়েছে, যেমন ধরেন আওয়ামী লীগের একেবারে ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা সোকল নির্বাচিত এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান হয়েছে, সেও তো ফৌজদারি অপরাধ করে নাই, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের এই নাটকের বেনিফিট তো সে নিয়েছে। অর্থাৎ তাকে পলিটিক্যালি তাকে তো ভৎসনা করতে হবে, তাকে আমরা বলছি পলিটিক্যালি সাসপেন্ড করে দেন। যারা কোনো না কোনো ফর্মে গত 16-17 বছরে আওয়ামী লীগের নির্বাচন করেছে, তারা বাংলাদেশে আর কেউ নির্বাচন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। একদম ফ্রেশ আওয়ামী লীগের সাপোর্টার, কর্মী, শুভাকাঙ্ক্ষী যারা আছে, যাদের কোনো অপরাধ নাই, যারা অনুশোচনা করবে, জাতির কাছে ক্ষমা চাইবে এবং ভেটিং করে দেখা যাবে তারা কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নেয় নাই, রাষ্ট্রকে বঞ্চিত করে নাই, তারা ফ্রেশ রাজনীতি করবে। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল যে কোনো নাগরিকের রাজনীতি করবার অধিকার আছে, সে রাজনীতি করবে। কিসের ব্যানারে করবে? সে নতুন ব্যানার খুঁজে নেবে, সে নিজে ব্যানার করুক। কিন্তু আওয়ামী লীগের ব্যানার তো বাংলাদেশে জেনোসাইড করেছে, গণহত্যা করেছে, একের পর এক গণহত্যা করেছে, শাপলা চত্বরে গণহত্যা করেছে, বিএনপি জামাতের হাজার হাজার। কেউ এবি পার্টির ব্যানারে আসতে চাইলো, এবি পার্টি তাকে সমর্থন দিবে কিনা? ব্যক্তি মানুষ যদি মনে করি আমরা ভেটিং করে দেখি যে অ্যাবসলিউটলি তার কোনো ফৌজদারি অপরাধ নাই, তিনি আওয়ামী লীগের কোনো পদস্থ নেতাকর্মী ছিলেন না, গত 16-17 বছরে আওয়ামী লীগের কোনো বেনিফিট নেন নাই, ভেরি ক্লিন ইমেজের মানুষ, বিবেচনা করা যেতে পারে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম। কিন্তু এই ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসি নাই। না, তাহলে তো আসলে আওয়ামী লীগ থাকলো না। যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের সকল কর্মী সমর্থকই কি আসলে অপরাধী কিনা, বা এই যে বিপ্লব গেল সেই বিপ্লবেও তো অনেকের মৌন সমর্থন ছিল, বা যারা চুপ ছিলেন, কোন একটা সাইড ছিল যারা একেবারেই চুপ ছিল, বিপ্লবের পক্ষেও ছিল না, বিপক্ষেও ছিল না। আসলে এই মানুষগুলোর মধ্যেও আছে কেউ কর্মী, কেউ সমর্থক, কেউ পছন্দ করেন। তখন যদি অন্য কোনো ব্যানারে চলে আসে তখন তার আওয়ামী লীগ থাকলো না। তার মানে কি আওয়ামী লীগ একেবারেই ভ্যানিশ, বা এই নব পদ্ধতিতে একেবারেই ভ্যানিশ করে দেওয়ার একটি পন্থা? না, ভ্যানিশ না, বিষয় হচ্ছে এই ধরনের সিচুয়েশনে এই দলগুলো কখনো বেঁচে থাকে না। আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো। দেখেন, মুসলিম লীগ এই সাবকন্টিনেন্টের ইতিহাসে অসাধারণ কাজ করেছে, পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে। আমাদের এই অঞ্চলের মুসলিম মেজরিটি মানুষের যে নাগরিক অধিকার, তার যে বেঁচে থাকার অধিকার, এবং আজকের যে ইন্ডিয়াতে দেখেন মুসলমানরা কি খারাপ অবস্থায়, মাইনরিটিরা কি খারাপ অবস্থায় আছে, সেখান থেকে একটা রাষ্ট্র বানায় তাদেরকে সেফগার্ড করেছে। এই মুসলিম লীগের নেতৃত্বে আপনার জমিদারি প্রথা বিলোপ হয়েছে। যারা গরিব বাঙালি মুসলমান ছিল, বাঙালি হিন্দু ছিল, নিম্নবর্ণের, তারা কিন্তু মুক্তির সনদ পেয়েছে। সেই মুসলিম লীগ 60-এর দশকে দেখেন
স্বৈরাচার হয়ে উঠেছে, সামরিক বাহিনী শাসন কায়েম করেছে, বারবার তাকে সতর্ক করা হয়েছে, সে কোনো লেসন নেই। না নেওয়ার কারণে কি হয়েছে, দেশের মানুষ তাকে ভোটের মাধ্যমে বিতাড়িত করেছে। নতুন রাষ্ট্র হয়েছে, আওয়ামী লীগের ক্ষমতায় আহরণের একটা জায়গা তৈরি হয়েছে। ঠিক একইভাবে দেখেন, গত 16 বছর থেকে কিন্তু আওয়ামী লীগকে ওয়ার্ন করা হয়েছিল। ওয়ার্নিং না শুনতে শুনতে সে যেটা হয়েছে, সে এখন নাই হয়ে গেছে। তার ইতিহাস হচ্ছে মুসলিম লীগের মতো, এবং ফিউচারে যদি কোনো রাজনৈতিক দল এরকম একই কাজ করে, সে মুসলিম লীগের মতো একেবারে কাগজের দল হয়ে যাবে। আর দ্বিতীয় ভবিষ্যৎ হচ্ছে আওয়ামী লীগের আঞ্চলিক দলে পরিণত হবে। এরশাদ দেখছেন না আপনার রংপুরের কয়েকটা উপজেলা এবং আসনের দলে পরিণত হয়েছে, আওয়ামী লীগও ফরিদপুর গোপালগঞ্জের দলে পরিণত হবে। কারণ গণ অভ্যুত্থানের পরবর্তী পরাজিত দল পৃথিবীতে কোথাও শাসন ক্ষমতায় ফিরে আসবে না, এটাই খুব স্বাভাবিক। এই জন্য আওয়ামী লীগ আর সাধারণ নিরপরাধ নাগরিক দুইটা জিনিসকে আমি আলাদা করে ফেলতে চাই। যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের ব্যানারে ফৌজদারি অপরাধ করেছে, আওয়ামী লীগের কমিটিতে পদস্থ ছিল, তাদেরকে কোনো স্পেস পলিটিক্সে দেওয়া যাবে না। কিন্তু যারা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থক কর্মী, সিম্পল নাগরিক, তার নাগরিক সুবিধা আছে, সে নাগরিক অধিকার নিয়ে কাজ করবে, সে নতুন দল করবে, অন্য কোনো দলে যোগ দিবে, থাকতেই পারে। একজন আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে বিপ্লব পরবর্তী বিচার বিভাগ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে। যেমন ধরেন, আপিল বিভাগ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর জামিন, তারপর বিচারক নিয়োগের যোগ্যতা তালিকা, হাইকোর্টে 355টি রাজনৈতিক মামলা বাতিল। এই যে সার্বিক চিত্র, এটি কি আসলে একটি দীর্ঘমেয়াদী সংস্কারের সূচনা? কি দেখছেন, কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আপনার অ্যাপিলেট ডিভিশনে যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যাকে প্রধান বিচারপতি করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটার পদ্ধতি নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন। খুব অ্যাব্রাপ্টলি করা হয়েছে, সময় পাওয়া যায়নি, যেহেতু আগের বিচারকরা সব পালাইছে প্রধান বিচারপতি থেকে শুরু করে। কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা খুব ব্রিলিয়ান্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমাদের হাইকোর্টের সবচেয়ে বেস্ট ভালো জাজদেরকেই অ্যাপিলেট ডিভিশনে আনা হয়েছে, এবং এখন যিনি প্রধান বিচারপতি আছেন মিসেস জাস্টিস রিফাত আহমেদ, ওয়ান অফ দ্য বেস্ট জাজেস অফ আওয়ার টাইম, মানে বলতে হবে আর কি, পুরো বাংলাদেশের ইতিহাস যদি ধরেন, ব্রিলিয়ান্ট জাজ। তো সেই জায়গাতে সার্টেনলি এটা একটা অ্যাচিভমেন্ট, এবং বেশ কিছু রিফর্মের উদ্যোগ কিন্তু তারা নিয়েছেন। এবি পার্টির পক্ষ থেকেও আমরা প্রায় 13-14 দফা দিয়েছিলাম জুডিশিয়ারি রিফর্মের ব্যাপারে গত অক্টোবর মাসে, এবং সেটার অধিকাংশই আইন মন্ত্রণালয় এবং আমাদের জুডিশিয়ারি অ্যাকসেপ্ট করেছেন। এবং কমিশন যেটা ছিল, সেই কমিশনের রিপোর্টে আমরা এগুলো দেখেছি। তার ভিতরে একটা হচ্ছে সচিবালয়, যে বিচার বিভাগের একটা নিজস্ব সচিবালয় দরকার। কারণ জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ট্রান্সফার অধস্থন জাজদেরকে, এখানে আইন মন্ত্রণালয়ের প্রচুর সরকারি থাকে, মানে ইন্টারফারেন্স থাকে। তো সেখানে সুপ্রিম কোর্টের একটা ক্ষমতা এখানে তৈরি হবে, এবং তারা ন্যায্যতার ভিত্তিতে সেটা ডিল করবেন। এরপর একটা জায়গা হচ্ছে যে আপনার অ্যাটর্নি জেনারেলের অফিস এবং পাবলিক প্রসিকিউশনের যে অফিস আছে, নিম্ন আদালতে পিপি, এপিপি, জেপি, এগুলো যে অ্যাপয়েন্ট করে, এগুলো একদম রাজনৈতিক তদবিরে হয়। আপনার প্রায় 2500-3000-এর মতো আপনার সারা দেশে পিপি, এপিপির পদ আছে। এগুলো শতভাগ রাজনৈতিক দলীয় বিবেচনাতে হয়, এবং খুবই অযোগ্য উকিলদেরকে ওইসব জায়গাতে অ্যাপয়েন্ট করা হয়। এবং যাদের কারণে যেটা হয়, মামলার বাণিজ্য হয়, ওখানে ব্যাপক টাকা পয়সার লেনদেন হয়, মামলা রিজলভ হয় না। এই মামলাগুলো এসে আবার হাইকোর্টে জট বাঁধে, বিশাল লোড তৈরি হয় এখানে। ঠিক একইভাবে অ্যাটর্নি জেনারেল অফিসে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কয়েকশো, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে এডিশনাল অ্যাটর্নি জেনারেল পর্যন্ত, এগুলো পুরোপুরি কে কার পরিচিত, কে কাকে চেনে, তদবিরের মাধ্যমে হচ্ছে। আমরা বরাবরই দাবি করেছি যে এই প্রসেসটা ডিফেক্টিভ, ফ্লড। সংস্কার, গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এই প্রসেস থাকতে পারে না। এর একটা পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থাকতে হবে। কারা কারা কত মেয়াদে যোগ্যতার ভিত্তিতে এখানে অ্যাপয়েন্টেড হবে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, কারা কারা হাইকোর্টে বিচারপতি হবেন, সেই প্রসেসের ব্যাপারে আমরা ব্যাপক সমালোচনা করেছি। আপনি দেখেছেন 21 না 23 জনকে আপনার হাইকোর্টে জাজ বানানো হয়েছে। অধিকাংশকে আমি ভালো জাজ মনে করি না। যে খবর পেয়েছি, রিপোর্ট পেয়েছি, বাট 4-5 জন আছেন বেশ যোগ্য জাজ, তারা রেগুলার অ্যাপয়েন্টমেন্ট হলেও তারা ভালো জাজ হিসেবে নিয়োগ পেতেন। কিন্তু প্রসেসটা ফ্লড। আমার ছেলে অমুক দলের অমুক নেতার মেয়ে, তারপরে হচ্ছে অমুক বিচারপতির আত্মীয়, অমুক চেম্বারের জুনিয়র, আইনজীবী সমিতি, বার কাউন্সিলের অমুক নেতার পরিচিত, এই যে বিবেচনাগুলো, এই বিবেচনাগুলোকে ফেলে দিতে হবে। রাষ্ট্র এগোবে না, রাষ্ট্রকে এগোতে হবে মেরিটের উপরে, মেধার উপরে, যোগ্যতা, সততা, দক্ষতার উপরে ভিত্তি করে। তাই জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যে একটা আইন করেছে, এই আইনটাকে আমরা স্বাগত জানাই। এই আইনে কিছু ভুল ত্রুটি আছে, কিছু
মানে লুপোলস আছে যেগুলোকে অলরেডি অ্যাড্রেস করা তারা শুরু করেছে। আমরা আশা করছি আইন উপদেষ্টা এবং চিফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল অফিস মিলে তারা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন একটা সিরিয়াস রিফর্মের জায়গা থেকে। বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টদেরকে বার এবং লোয়ার জুডিশিয়ারি থেকে এনে জাজ বানানো দরকার। এটার মধ্য দিয়ে আমরা চাচ্ছি এটার সমাধান হোক। অ্যাট এ টাইম এটাও আমরা নোটিস করছি আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্টেড অনেক করাপ্ট ক্রিমিনাল এবং দলীয় বিবেচনার জাজদেরকে এখনো সরানো হয়নি, সেটাও গ্র্যাজুয়ালি রুট আউট করে ফেলা দরকার। এবং এদের ভিতরে যারা দুর্নীতিগ্রস্ত তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যাচাই বাছাই করে ইনসাফের সাথে তদন্ত করে সম্মানজনকভাবে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ সন্দেহের বশবর্তী হয়ে কাউকে যদি বিচার অথবা ছুটিতে পাঠায় দেওয়া হয়, অবসরে পাঠানো হয়, ফিউচারে কোনো সম্মানিত ভালো মানুষ বিচারপতি হইতে চাইবেন না। আর একটা টেন্ডেন্সি যেটা দেখলাম সুপ্রিম কোর্টে আপনার এখন ইদানিং, সেটা হচ্ছে মাস্তানি। বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা, বারের নেতা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বড় বড় আইনজীবী তারা গিয়ে কোর্টে ব্যাপক মাস্তানি করতেছে। অ্যাজ ইফ 16 বছর তো আমি খাইতে পারি নাই, তো এখন আমাকে দিতে হবে, আমার খাইতে হবে, এই মামলার রায় আমাকে দিতে হবে। বিগ কোম্পানিগুলোর উকিল কে হবে? বেক্সিমকোর উকিল হওয়া নিয়ে মারামারি হচ্ছে, নাসা গ্রুপের উকিল হওয়া নিয়ে মারামারি হচ্ছে, মানে সামিট গ্রুপের উকিল কে হবে, তার আইনজীবী কে হবে, রানা প্লাজার ওই লোকটারে কে বেইল করাবে, করোনার সার্টিফিকেট বেচা সে আওয়ামী লীগের নেতা, তার বেইল কে করাবে, ওখানে টাকা পয়সা বেশি, এগুলো নিয়ে ধস্তাধস্তি হচ্ছে। আবার ভালো ভালো আইনজীবীদেরকে আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিচারপতিদেরকে পর্যন্ত আপনার বেঞ্চে বসা অবস্থায় তাদেরকে বিড়ম্বনার শিকার করা হচ্ছে। ভাই আপনি তো আওয়ামী লীগের আমলের বিচারপতি, তো বিচারপতি তখন নরম থাকে, তাকে আবার রায়টা তার পক্ষে দিয়ে দেয়। তো এইরকম একটা জুডিশিয়াল কেওয়াস এখন চলছে, এইটাকে অ্যাড্রেস করতে হবে। জি, আপনি তো বলছিলেন যে আওয়ামী লীগের দোসর শুধু মানে ট্যাগ দেওয়া হচ্ছে। একটা সময় যেমন আওয়ামী লীগ করতো যে মুক্তিযুদ্ধের একটি চেতনা বা রাজাকার একটি ট্যাগ, মনে করেন না যে ভবিষ্যতে যদি এখনকার মতো এমনই চলতে থাকে, ভবিষ্যতেও আসলে আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগ যেমন রাজাকার শব্দটাকে ব্যবহার করতো, জুলাই বিপ্লবের ক্ষেত্রে এই যে আওয়ামী লীগের দোসর এটিকে ব্যবহার করে আবার কোনো অনৈতিক স্বার্থ কোনো মহল হাসিল করতে পারে? হ্যাঁ, সম্ভাবনা আছে এবং এটা সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা দুঃখজনক হবে। আমরা যেটা বারবার বলছি যে জেনুইনলি আওয়ামী লীগের সময় যারা দেশের বিপক্ষে দাঁড়িয়েছে, রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে যাচাই বাছাই করে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু এটাকে নিয়ে যেন রাজনীতিটা না করা হয়, সেটা গুরুত্বপূর্ণ আর কি। এবং সেটা আমরা খুব সিরিয়াসলি অবজার্ভ করতেছি যে, এবং এটা নিয়ে সমালোচনা অব্যাহত রাখতে হবে। যেখানে যেখানে একেবারে শেষ সময় চলে এসেছে, আমি খুবই সংক্ষেপে একটি বিষয় জানতে চাই, যেটি হচ্ছে যে বর্তমানে যেসব রাজনৈতিক নেতাদের বিচার চলছে সেগুলো কি ন্যায়ের পথে এগোচ্ছে নাকি রাজনৈতিক শুদ্ধি অভিযানের ছদ্মরূপ? এখন পর্যন্ত বিচার যেগুলো হচ্ছে সেখানে বাড়াবাড়ি আমার চোখে পড়ে নাই। বিশেষ করে ধরেন এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যে সকল আওয়ামী লীগের নেতাদেরকে আনা হচ্ছে, এবং আমরাও বারবার দাবি করেছি আমার শত্রুর বিচারটাও ইনসাফের সাথে করতে হবে। এবং এটাই হচ্ছে নতুন বাংলাদেশ, যে আমার শত্রুকে আমি কিভাবে বিচার করছি এটা যেন প্রমাণ হয় যে আসলে আমরা বাংলাদেশে বদলে গেছি, আসলে আমরা বাংলাদেশ 2 চাই, দায় দরদের রাজনীতি চাই। আওয়ামী লীগকে আমি রাজনৈতিকভাবে প্রচণ্ড ঘৃণা করি, কিন্তু শেখ হাসিনার প্রতি, ওবায়দুল কাদের অথবা আওয়ামী লীগের কোনো নেতার প্রতি অবিচার যেন না হয়, বেইনসাফি যেন না করা হয়, এটার ব্যাপারে আমি একইভাবে কথা বলে যাব। বিচার চাই, ইনসাফ চাই, কিন্তু জুলুম চাই না। জি, রাজনীতি থেকে পরিচ্ছন্ন নেতৃত্ব আশা করা বাস্তবসম্মত কিনা, যেখানে অর্থ এবং শক্তির একটি প্রভাব রয়েছে, আধিপত্যের লড়াই? বিষয়টা খুবই জটিল। বাংলাদেশের রাজনীতিতে পরিচ্ছন্নতার সাথে আর্থিক সচ্ছলতা জড়িত। রাজনীতিতে আসবার জন্য উপযোগী হচ্ছে মোটামুটি সচ্ছল শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। কিন্তু স্যাডলি বাংলাদেশে এই মধ্যবিত্ত সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে না, আসতে হচ্ছে গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। এইটা আসার কারণে যেটা হয়েছে, তাকে টেন্ডারবাজি করতে হয়, তাকে চাঁদাবাজি করতে হয়, তাকে সচিবালয়ে ডিসি অফিসে গিয়ে তদবির করতে হয়, কোটি কোটি টাকা ইনকাম করতে হয়, এবং রাজনীতিটা দুর্বৃত্তপনার মধ্যে চলে যাচ্ছে। তো এটা একটা সার্কেল, এটা আমাদেরকে সিরিয়াসলি এটার জন্য ওয়ার্ক করতে হবে। পার্টিকুলারলি লিডারশিপ পর্যায়ে বড় বড় দলগুলোতে যারা আছেন তাদেরকে আপনার পিক করতে হবে যে সিরিয়াস, সচ্ছল, পলিটিক্যালি কনসিয়াস, শিক্ষিত পরিবারের ছেলে মেয়েদেরকে কিভাবে আমরা পলিটিক্সে অ্যাট্রাক্ট করতে পারি। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনার গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় অনেক সিরিয়াস ছেলেমেয়েরা, যাদের আসলে তদবির বাণিজ্য করে খেতে হবে না, এমন ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে। তাদেরকে ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। একেবারেই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে রাজনৈতিক সহিষ্ণুতা ফেরাতে নতুন সরকারের কি কোনো রকম আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা? গত 10 মাসে আমরা যা দেখেছি, সহনশীলতা, সহিষ্ণুতা আচ্ছা আইনের বিষয় না, এটা চর্চা করার ব্যাপার।
একটা সমাজকে বছরের পর বছর, যুগের পর যুগ, কখনো কখনো শত শত বছর ধরে এই সহনশীলতার চর্চা করতে হয়। আমাদের এডুকেশনের মধ্য দিয়ে ছেলে মেয়েদেরকে আত্মস্থ করাতে হবে যে বিরোধী মত, ভিন্ন মতকে কিভাবে সম্মানের সাথে ওয়েলকাম করা যায়। এটা হলো আমার সম্মানের বৈচিত্র্য, যে ইউনিটি এন্ড ডাইভার্সিটি। অনেক মতের মধ্যেও সৌন্দর্য আছে, বৈচিত্র্য আছে। জি। এই চর্চাটা, সহনশীলতাটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে।